অচেনা মানুষটি এসেছিলেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। তখন শীতের শেষ, তুষারপাতের সময়। তীক্ষ্ণ বাতাস বইছে। ভদ্রলোকের হাতে পুরো দস্তানা, একটা ছোট কালো ব্যাগ নিয়ে তিনি আসছিলেন ব্যাম্বলহার্স্ট রেল স্টেশনের দিক থেকে। প্রায় পুরো মুখটাই ফেল্ট হ্যাটের আড়ালে অদৃশ্য ছিল। শুধুমাত্র নাকের ডগাটা দেখা যাচ্ছিল। তার কাঁধে, বুকে আর ব্যাগটার উপরেও তুষার জমেছিল। ক্লান্তিতে টলতে টলতে যখন তিনি কোচ ও হর্ষের সরাইখানায় এসে পৌঁছলেন, তখন তার প্রায় আধমরা অবস্থা। শরীর থেকে তুষার ঝেড়ে ফেলতে ফেলতে তিনি বলে উঠলেন, দোহাই আপনাদের, একটা ঘর আর অগ্নিস্থানে আগুন দিন। মিসেস হল তাকে অতিথিদের বসবার ঘরে নিয়ে গেলেন। কোনো রকম দরাদরি না করেই তিনি ভাড়ায় রাজি হলেন আর আগাম হিসেবে 2 পাউন্ড দিয়ে একটা ঘর দখল করলেন। অগ্নিস্থানে আগুন জ্বেলে মিসেস হল অতিথির দেখাশোনায় ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক করলেন যে ভাড়াটে কোনো রকম দরাদরি না করেই এবং আগাম দিয়েই ঘর নেন তাকে খাতির করা উচিত। তাই ঠিক করলেন নিজের হাতেই তার জন্যে রান্না করবেন। রান্না চড়িয়ে দিয়ে মিসেস হল দাসী মিলিকে তাড়াতাড়ি কাজ সারতে তাগাদা দিলেন। তিনি জানেন মিলি একটু নির্বিড়ে। তারপর অতিথির খাবার তৈরি হলে টেবিলে সাজানো হলো। ইতিমধ্যে অগ্নিস্থানের আগুন বেশ গনগনে হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও তাকে পোশাক না ছেড়ে এবং তেমনি হ্যাট কোট পরা অবস্থায় দেখে মিসেস হল আশ্চর্য হলেন। লক্ষ্য করলেন তখনও আগন্তুকের পোশাক থেকে তুষার গড়িয়ে পড়ছে, মেঝের কার্পেট ভিজে যাচ্ছে। তাই বলে উঠলেন, ভিজে পোশাকগুলো দিন, রান্নাঘর থেকে শুকিয়ে আনি, মেঝের কার্পেট ভিজে যাচ্ছে। আগন্তুক মিসেস হলের দিকে না তাকিয়েই বলে উঠলেন, না না, এগুলো আমি পরেই থাকবো। মিসেস হল লক্ষ্য করলেন চশমায় অতিথির চোখের দুপাশ পর্যন্ত ঢাকা, আর প্রায় সমস্ত মুখটাই দাড়ি গোঁফের ঘন জঙ্গলের আড়ালে অদৃশ্য। মিসেস হল বললেন, বেশ, আপনি যেমন বলবেন, কিছুক্ষণের মধ্যেই ঘর গরম হয়ে যাবে। কোনো উত্তর না দিয়ে আগন্তুক মুখ ফিরিয়ে নিলেন। মিসেস হল বুঝলেন আগন্তুকের এখন কথাবার্তা বলার মেজাজ নেই। খাবার নিয়ে যখন ফিরে এলেন, দেখলেন অতিথি তখনও তেমনই নিশ্চল দাঁড়িয়ে আছেন। পিঠটা কুঁজো, কলারটা তুলে দেওয়া আর হ্যাটটা সামনের দিকে টেনে নেওয়ার ফলে মুখ আর কান সম্পূর্ণ অদৃশ্য। খাবারের প্লেটটা বেশ আওয়াজ করে টেবিলে রেখে মিসেস হল সুর চড়িয়ে বললেন, আপনার খাবার স্যার। অতিথি বললেন, ধন্যবাদ। কিন্তু তিনি তেমনই দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না মিসেস হল বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। ফিরে এলেন মিসেস হল এক পাত্র রাই নিয়ে। দরজায় আওয়াজ করেই ভিতরে ঢুকে পড়লেন, আর সঙ্গে সঙ্গে আগন্তুক টেবিলের তলায় বসে যাওয়ায় তিনি শুধু দেখলেন সাদা রঙের একটা ঘন বস্তু যেন টেবিলের আড়ালে মিলিয়ে গেল। মনে হলো হয়তো তিনি মেঝে থেকে কোনো বস্তু কুড়িয়ে নিচ্ছেন। মিসেস হল লক্ষ্য করলেন অতিথির হ্যাট আর ওভারকোট চেয়ারের উপর রয়েছে। তাই রাইয়ের পাত্রটা টেবিলে রাখার পর তিনি বললেন, এই দুটো নিয়ে যাচ্ছি স্যার, শুকিয়ে গেলে দিয়ে যাব। এই বলে ওগুলো নিতে হাত বাড়ালেন। ততক্ষণে অতিথি উঠে বসেছেন। মহা বিস্ময়ে মিসেস হল মুহূর্তকাল আগন্তুকের মুখের দিকে তাকিয়ে রইলেন। আগন্তুক একটা সাদা রুমাল এমনভাবে মুখের সামনে ধরে রেখেছেন যে মুখ আর চোয়াল তার আড়ালে ঢাকা পড়ে গেছে। কিন্তু তার বিস্মিত হওয়ার কারণ এই নয়। নীল মোটা কাঁচের চশমা আর নাকের গোলাপি রঙের ডগা ছাড়া তার সারা মাথা মুখ সাদা ব্যান্ডেজে ঢাকা। হ্যাট পরা অবস্থায় তিনি আগন্তুককে দেখেছিলেন এবং তখন তার মাথায় আকৃতি সম্বন্ধে তিনি একটা ধারণা করেছিলেন। তিনি অবাক হয়েছিলেন তার সেই ধারণার সঙ্গে এই ব্যান্ডেজ বাঁধা মুখের পার্থক্য লক্ষ্য করেই। রুমালটা দস্তানা পরা হাতে তেমনই ধরে রেখে তিনি মিসেস হলের দিকে তাকিয়ে রইলেন। রুমালের আড়াল থেকে বলে উঠলেন, হ্যাটটা থাক। এতক্ষণে মিসেস হল কিছুটা ধাতস্থ হয়ে উঠেছেন। হ্যাটটা নামিয়ে রাখলেন তিনি। বললেন, আজ্ঞে, বুঝতে পারিনি যে। এইটুকু বলেই থেমে গেলেন। ধন্যবাদ।
এই বলে অতিথি তার দৃষ্টি একবার মিসেস হলের উপর থেকে দরজায়, আর তখনই দরজার উপর থেকে মিসেস হলের উপর ফিরিয়ে আনলেন। আঁকে এক্ষুনি শুকিয়ে আনছি স্যার। এই বলে মিসেস হল চলে গেলেন, আর যেতে যেতে একবার ফিরে তাকালেন অতিথির ব্যান্ডেজ বাঁধা মাথা আর নীল চশমাটার দিকে। রুমালটা তেমনই ধরা আছে তখনও। বাইরে গিয়ে যখন দরজা বন্ধ করলেন, কেঁপে উঠল তার বুক। এ আবার কি কাণ্ড, মনে মনে বলে উঠলেন তিনি। আস্তে আস্তে ফিরে গেলেন রান্নাঘরে। মিলিকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করলেন না এতক্ষণ ধরে সে কি করছিল। আগন্তুক তার চলে যাওয়ার পায়ের শব্দ লক্ষ্য করছিলেন। তারপর একবার জানালা দিয়ে তাকিয়ে দেখার পর খেতে বসলেন। কয়েক গ্রাস খাওয়ার পর উঠে গিয়ে জানালার শার্সিটা নামিয়ে দিলেন। তাতেই ঘরটা অন্ধকার হয়ে আসায় আবার খেতে শুরু করলেন। আহা, নিশ্চয়ই কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়েছে, মিসেস হল মনে মনে বললেন। কিংবা খুব বড় রকমের কোনো অপারেশন হয়েছে। ভারী ভয় পেয়ে গিয়েছিলাম ব্যান্ডেজগুলো দেখে। আর তেমনই অদ্ভুত চশমাটাও। তাছাড়া রুমালটা মুখের সামনে ওইভাবে রাখা, আর রুমালের আড়াল দিয়ে কথা কওয়াই বা কেন? খাওয়া হয়ে গেলে টেবিল পরিষ্কার করতে গিয়ে মিসেস হলের বুঝতে অসুবিধা হলো না যে মুখেও আঘাত লেগেছে। উনি পাইপ টানছিলেন, এবং যতক্ষণ মিসেস হল ঘরে ছিলেন তার মধ্যে রুমালটা একবারও সরাননি। খাওয়া দাওয়া হয়েছে, আগুনের আঁচে শরীরটাও বেশ ঝরঝরে হয়ে উঠেছে, তাই অনেকটাই ভালো বোধ করছেন তিনি। মিসেস হলকে একবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কিছু মালপত্র স্টেশনে রেখে এসেছি, কেমন করে সেগুলো নিয়ে আসবো? মিসেস হল বললেন, পাহাড়ের দিকে যে পথটা, সেটা অত্যন্ত খাড়াই। একটা গাড়িও পথে উল্টে যায়, ফলে এক ভদ্রলোকের মৃত্যু হয়। 1 বছরেরও বেশি দিন আগেকার এই ঘটনা। দুর্ঘটনার কথা কি বলা যায় স্যার? যায় না, তাই না? যখন তখন হতে পারে, কি বলেন? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু অমন একটা দুর্ঘটনা থেকে সেরে ওঠা সে কি কম দিনের ব্যাপার? আমার বোনপো টমের কথাটাই ধরুন না। ধানের খেতে কাজ করছিল, আচমকা কাস্তের উপর পড়ে গিয়ে হাত কেটে ফেলে। বলতে কি, পুরো 3 মাস সে উঠতে পারেনি। তাকে শুয়ে থাকতে হয়েছিল। আর কি জানেন, সেই থেকে কাস্তে দেখলেই আমার যে কি ভয় হয়, তার কি বলবো। হ্যাঁ, তা তো হতেই পারে। আমরা তো ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম স্যার। অপারেশনও করতে হবে হয়তো। অতিথি একথায় হেসে উঠলেন খ্যাক খ্যাক করে। তারপর হাসিটা চেপে রেখে বললেন, তাই নাকি? আজ্ঞে, আপনি হাসছেন বটে, কিন্তু তাদের কথা ভাবুন দেখি। তার জন্যে যাদের ভোগান্তি হয়েছিল, তাদের কিন্তু তাতে একটুও হাসি পায়নি। ওর মা তো বাচ্চাদের নিয়েই ব্যস্ত ছিল। তার সমস্ত দায়টা পড়েছিল আমার উপরে। সময় মতো ব্যান্ডেজ বাঁধা, আবার খোলা, তাই। দেশলাই আছে? মিসেস হলকে থামিয়ে দিয়ে আগন্তুক বলে উঠলেন, পাইপটা নিভে গেছে। মিসেস হলের আর কাহিনীটা শেষ করা হলো না। এতক্ষণ আপত্তি না করে এখন হঠাৎ এভাবে থামিয়ে দেওয়া, এটা কিন্তু ভদ্রলোকের ভালো কাজ হয়নি। যাই হোক, 2 পাউন্ড অগ্রিমের কথা ভেবে আর তিনি কোনো আপত্তি করলেন না। দেশলাই আনতে গেলেন। আগন্তুক ঘরে থাকলেন বেলা 4টে পর্যন্ত। এর মধ্যে তিনি কোনো ছুতোতেই মিসেস হলকে ঘরে ঢুকতে দেননি। বেলা তখন 4টের মতো। মিসেস হল ভরসা করে আগন্তুকের চা চাই কিনা জানতে যাবেন। এমন সময় ঘড়ির মিস্ত্রি টেড হেনফ্রি এলো। মিসেস হল বললেন, ভালোই হলো হেনফ্রি, তুমি এসে গেছো। একটা পুরনো ঘড়ি একটু দেখে দেবে? ঘড়িটা ঠিকই চলছে আর বাজছে, কিন্তু রোগটা হচ্ছে ঘন্টার কাঁটাটা কিছুতেই 6-এর ঘর থেকে এগোতে চাইছে না। হেনফ্রিকে সঙ্গে নিয়ে মিসেস হল অতিথির ঘরের সামনে গেলেন। তারপর দরজায় সাড়া দিয়ে মিসেস হল ঘরে প্রবেশ করলেন। অগ্নিস্থানের কাছে আগন্তুক ইজি চেয়ারে শুয়ে আছেন। মাথাটা যেভাবে একদিকে হেলে রয়েছে, তাতে ঘুমোচ্ছেন বলে মিসেস হলের মনে হলো। অগ্নিস্থানের আভা ছাড়া ঘরে কোনো আলো নেই। কিন্তু হঠাৎ তার মনে হলো যেন অতিথি হাঁ করে রয়েছেন। কিন্তু মানুষের হাঁ কি এত প্রকাণ্ড হতে পারে?
মুখের নিচের দিকে যেন সেই হাঁ ছাড়া আর কিছুই নেই। এও কি সম্ভব? মাথার সাদা ব্যান্ডেজ, চোখের নীল চশমা, আর তারপর এই বিশাল হাঁ। মুহূর্তের জন্যে মিসেস হল শিউরে উঠলেন। এতক্ষণে আগন্তুক ঈষৎ নড়ে বসলেন। মিসেস হল দরজাটা খুলে দিলেন। আলোর একটা ঝলক এসে অন্ধকারটাকে খানিকটা হালকা করে দিল। আগন্তুকের চেহারাটা খানিকটা স্পষ্ট হলো। রুমালটা তেমনই মুখটাকে ঢেকে রেখেছে। নিশ্চয়ই তাহলে মিসেস হল অন্ধকারে ঠিক দেখতে পাননি। বললেন, আগে এই হচ্ছে ঘড়ির মিস্ত্রি, ঘড়িটা একটু ঠিক করে দেবে। ঘড়িটা? তা বেশ, আগন্তুক বললেন। মিসেস হল বাতি আনতে গিয়েছিলেন। বাতি নিয়ে এসে তিনি দেখলেন অতিথি উঠে দাঁড়িয়েছেন। ঘরে ঢুকতেই হেনফ্রি একবারে তার মুখোমুখি হলো আর খুব ঘাবড়ে গেল। আগে আপনি কিছু মনে করছেন না তো স্যার? হেনফ্রি বলল, না। তারপর মিসেস হলের মুখের দিকে তাকিয়ে বললেন, কিন্তু কথা তো ছিল যে ঘরটা আমি নিজের ইচ্ছামতো ব্যবহার করব। আগে আমি ভেবেছিলাম ঘড়িটা সারিয়ে দিলে। তা ঠিক, কিন্তু জেনে রাখুন আমি একা থাকতেই পছন্দ করি। ঘড়ি সারানো হয়ে গেলে আমাকে চা দিয়ে যাবেন, তার আগে কিন্তু নয়। মিসেস হল চলে যাচ্ছিলেন। আগন্তুক জিজ্ঞাসা করলেন স্টেশন থেকে তার মালপত্র নিয়ে আসার ব্যবস্থা হয়েছে কিনা। আর উত্তরে মিসেস হল বললেন, সেগুলো কাল এসে পৌঁছবে। কেন, তার আগে কি হয় না? আগে না। এ কথা জেনে রাখলে ভালো করবেন, আমি একজন বিজ্ঞানী। ও, শ্রদ্ধার সঙ্গে মিসেস হল বলে উঠলেন, আর ওই বাক্সগুলোয় আমার কাজের জিনিসপত্র আছে। আগে বুঝতে পেরেছি। নিরিবিলিতে যাতে কাজ করতে পারি তাই আমি আইপিংয়ে এসেছি। কাজের সময় কোনো রকম বাধা আমার সহ্য হয় না। ঠিক এই রকম আন্দাজ করেছিলাম। এই কারণেও আমি নিরিবিলিতে থাকতে চাই। আমার চোখে থেকে থেকে অত্যন্ত যন্ত্রণা হয়, আর সেই সময় আমাকে ঘন্টার পর ঘন্টা দরজা জানালা বন্ধ করে ঘর অন্ধকার করে থাকতে হয়। যদিও অবশ্য এহেন অবস্থা আমার সবসময় নয়, কখনো সখনো আসে। সেরকম অবস্থায় কোনো সাধারণ ব্যাপারে পর্যন্ত আমার প্রচুর অস্বস্তি হয়, কষ্ট হয়। যথা, কোনো অচেনা মানুষ ঘরে এলো, ব্যাপারটা আপনাকে বলে রাখছি, আশা করি মনে রাখবেন। আগে আচ্ছা, মনে রাখবো। তবে যদি কিছু মনে না করেন তো বলি। না, থাক। ধীরে ধীরে আগন্তুক বললেন। মিসেস হল বিদায় হলে অতিথি অগ্নিস্থানের কাছে দাঁড়িয়ে ঘড়ি মেরামত করা দেখছিলেন। বাতিটা কাছে নিয়ে মিস্ত্রি কাজ করছিল। ঢাকনায় প্রতিফলিত হয়ে আলোটা ঘড়ি আর তার কাছাকাছি খানিকটা জায়গায় পড়ছিল। বাকি ঘরটা বলতে গেলে অন্ধকারই ছিল। ঘড়ি মেরামতের কাজটা যতক্ষণ লাগার কথা হেনরি তার থেকে অনেক বেশি সময় নিচ্ছিল, কারণ তার ইচ্ছে আগন্তুকের সঙ্গে একটু আলাপ করে। কিন্তু আগন্তুকের অত্যন্ত গম্ভীর ভাব লক্ষ্য করে সে ভরসা পেল না। তার নিজেকে বড় নিঃসঙ্গ মনে হলো। একবার সে তাকালো আগন্তুকের দিকে। প্রায় অন্ধকার ঘরে সে শুধু তার ব্যান্ডেজ বাঁধা মাথা দেখতে পেল, আর দেখতে পেল তার চশমার কাঁচ দুটো এক দৃষ্টে তার চোখের দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত ব্যাপারটা! কিছুতেই চোখ ফিরিয়ে নিতে পারল না। ঠায় তাকিয়ে রইল এক দৃষ্টে, তারপর চোখ ফিরিয়ে নিল। ভাবল, এহেন পরিস্থিতিতে একটা কথা বলা উচিত। কি বলবে? বলবে কি যে শীতটা বড় তাড়াতাড়ি এসে গেছে। আগে শীতটা? কেন বাজে সময় নষ্ট করছো? অত্যন্ত ক্ষুব্ধ গলায় আগন্তুক বলে উঠলেন, কেবল তো ঘন্টার কাঁটাটা ঠিক করে বসিয়ে দেবে। আগে হ্যাঁ স্যার, এই যে হয়ে গেছে, আর 1 মিনিট। এই বলে সে কাঁটাটা বসিয়ে দিয়ে ঘর থেকে চলে গেল। আগন্তুকের ব্যবহারে সে বিশেষ ক্রুদ্ধ হয়েছে। যাচ্ছে আর গজগজ করছে। হঠাৎ তার হলের সঙ্গে দেখা হয়ে গেল। সরাইয়ের মালিক মিসেস হলের সঙ্গে কিছুদিন হলো তার বিয়ে হয়েছে। তাকে পাশ কাটিয়ে যেতে যেতে হল বললেন, কি খবর টেডি, ভালো আছো তো? জানেন, আপনার সরাইয়ে একজন অদ্ভুত অতিথি এসেছে। এই বলে টেডি বলল আগন্তুকের সম্বন্ধে তার কি ধারণা হয়েছে। তারপর বলল, কি, একটু অদ্ভুত মনে হচ্ছে নাকি? কি জানেন, আমার ধারণা উনি ছদ্মবেশে আছেন।
বাড়িতে কোনো আগন্তুকে জায়গা দেবার আগে আমি তো তার মুখ দেখব, তাই না? অন্তত নামটা তো জানবো। সরাইয়ে জায়গা নেবার সময় তার নাম পর্যন্ত সে জানায়নি। 1 সপ্তাহের মধ্যে উনি নড়বার নামটি করবেন না, এ আমি আপনাকে বলে গেলাম। কাল আবার ওর একরাশ মালপত্র আসছে। হেনফ্রি কথাটা বলতে পেরে যেন একটু হালকা হলো। রাত্রে যখন শুতে যাবেন, হল স্ত্রীকে বললেন, বাক্সগুলো এলে যেন ভালো করে সেগুলোর উপর লক্ষ্য রাখে। মিসেস হল মেজাজের সঙ্গে বললেন, আমার ব্যাপারে নাক না গলিয়ে নিজের কাজে যাও। মিসেস হল রাত্রে স্বপ্ন দেখলেন, অত্যন্ত লম্বা একটা গলার উপরে কয়েকটা সাদা মাথা, কালো কালো চোখ তাকে দেখছে আর তার দিকে এগিয়ে আসে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। কিন্তু তিনি ভীতু বা নরম মানুষ নন, মনের জোর হারালেন না। পাশ ফিরে শুলেন আর আবার ঘুমিয়ে পড়লেন। ফেব্রুয়ারির 9 তারিখে এই অদ্ভুত চেহারার মানুষটি আইপিংয়ে আসেন। তার মালপত্র পৌঁছয় পরের দিন। অতি অদ্ভুত তার মালপত্র। মানুষের ব্যবহার্য মালপত্র ছিল কয়েকটা, কিন্তু তাছাড়া প্রায় সবকিছুই অত্যন্ত অস্বাভাবিক। একটা বাক্সে শুধু মোটা মোটা কিছু খাতা, তাছাড়াও আরও প্রায় গোটা 12 বাক্স যা এসেছে, খড় দিয়ে সেগুলো যেভাবে ঠাসা, তাতে মনে হয় সেগুলো কাঁচের জিনিসে ভর্তি। আগন্তুক এগিয়ে গেলেন। তার হাতে দস্তানা, পরনে হ্যাট, কোট আর চাদর। তিনি যেন আর দেরি সহ্য করতে পারছেন না। অধৈর্য হয়ে উঠেছেন। কোথায় গাড়িটা খালি করে নেবে তা নয়, হল গাড়িওয়ালা ফরেন সাইডের সঙ্গে কী সব কথা কইছে। গাড়িওয়ালার কুকুরটা হলের পা শুঁকছিল। তাকে লক্ষ্য না করে আগন্তুক এগিয়ে গেলেন। বললেন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, আর দেরি সহ্য করতে পারছি না। এই বলে তিনি গাড়িটার পিছন দিকে চলে গেলেন। বোধহয় যে ছোট বাক্সটা সেখানে ছিল সেটায় হাত দিয়ে দেখতে চান। তাকে দেখেই কুকুরটা ডেকে উঠল আর হঠাৎ লাফিয়ে উঠে তার হাতে কামড় বসালো। সঙ্গে সঙ্গে হল চিৎকার করে উঠলেন। কুকুরকে তার বেজায় ভয়, আর সেই মুহূর্তে একটা লাথি মারার শব্দ শোনা গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই কুকুরটা আগন্তুকের পা কামড়ে ধরল, আর শোনা গেল প্যান্টটার ছিঁড়ে যাওয়ার আওয়াজ। ইতিমধ্যে ফারেনসাইডের চাবুক কুকুরটার উপর পড়েছে। কেউ কেউ করতে করতে কুকুরটা গাড়ির চাকার আড়ালে চলে গেল। সমস্ত ব্যাপারটা ঘটতে 1 মিনিটও লাগলো না। হাতের দস্তানা আর প্যান্টের ছেঁড়া জায়গাটার দিকে চকিতে তাকিয়ে দেখেই আগন্তুক দৌড়ে উপরে উঠে গেলেন। ফারেনসাইড গাড়ি থেকে নেমে এলো, তার হাতে চাবুক। কুকুরটা গাড়ির চাকার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করতে লাগলো। এই হতভাগা, ভালো চাস তো এখনই বেরিয়ে আয় বলছি, চিৎকার করে ফারেনসাইড কুকুরটাকে উদ্দেশ্য করে বলে উঠল। আগন্তুকের পিছু পিছু যেতে যেতে হল বললেন, ফরেনসাইডের কুকুর ভদ্রলোককে কামড়েছে, যাই গিয়ে দেখে আসি। এই বলে হল সোজা উপরতলায় উঠলেন আর দরজা খুলে আগন্তুকের ঘরে গেলেন। জানালার সার্সিগুলো বন্ধ থাকায় ঘরটা ছিল অন্ধকার। ঘরে ঢুকে এক অতি অদ্ভুত দৃশ্য হলের চোখে পড়ে। মুখটায় কিছুই নেই, কেবলমাত্র সাদার উপর আছে 3টে বড় কালো কালো গর্ত। মুহূর্ত পরেই হল বুকে খুব জোরে ঘুষি খেয়ে ঘরের বাইরে ছিটকে পড়লেন, আর সেই মুহূর্তেই দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল ব্যাপারগুলো যে হল ভালো করে লক্ষ্য করারও সময় পেলেন না। সেখানে অন্ধকারে দাঁড়িয়ে হল ভাবলেন, তিনি কি দেখলেন। হোটেলটার সামনে একটা ছোটখাটো ভিড় জমেছিল। দেখতে দেখতে হল পৌঁছে গেলেন সেখানে। সবাই একসঙ্গে আপন আপন মত প্রকাশ করছে। ফারেনসাইড, মিসেস হল, হ্যাকস্টার আর গ্যান্ডি ওয়াজার্স। মিসেস হলের প্রশ্নের উত্তরে মিস্টার হল জানালেন আহত হননি। তারপর বললেন, এবার জিনিসপত্রগুলো উপরে নিয়ে যেতে হবে। হঠাৎ আবার কুকুরটার চাপা গর্জন শোনা গেল, আর দরজার কাছ থেকে আগন্তুক ক্ষুব্ধ স্বরে বলে উঠলেন, জিনিসপত্রগুলো নিয়ে এসো, যত তাড়াতাড়ি সম্ভব। সবার দৃষ্টি আগন্তুকের দিকে নিবদ্ধ হলো। দেখা গেল তার সমস্ত শরীর আবৃত, জামার কলার উঁচু হয়ে রয়েছে, হ্যাটটা সামনের দিকে ঝোঁকানো। একজন বলল, আগন্তুক তার ছেঁড়া দস্তানা আর প্যান্ট পাল্টেছেন। ফরেনসাইড জিজ্ঞাসা করল, লেগেছে নাকি স্যার? আমি অত্যন্ত দুঃখিত, কুকুরটা।
না না, ও কিছু নয়, আঁচড় পর্যন্ত লাগেনি। নাও নাও, জিনিসগুলো সব তুলে ফেলো শিগগির। প্রথম বাক্সটা আসা মাত্র আগন্তুক সেটা খুলতে ব্যস্ত হয়ে পড়লেন। খড়কুটো সব বার করার পর বেরোতে লাগলো নানা আকারের রাশি রাশি শিশি বোতল। জানালার কাছে যে টেবিলটা আছে তার উপরে বোতলগুলো স্থান পেল, আর মেঝেতেও দুটো বাক্স থেকে বেরোলো শুধুমাত্র অসংখ্য বোতল। এসব ছাড়া আর যেসব বস্তু বেরোলো সেগুলোর প্রতি তিনি তাকিয়েও দেখলেন না। ইতিমধ্যে কখন যে মিসেস হল তার খাবার নিয়ে এসেছেন আগন্তুক তা জানতেও পারেননি। মিসেস হল টেবিল থেকে খড়কুটো সরাবার সময় তার খেয়াল হলো একবার মাত্র মিসেস হলের দিকে তাকিয়ে নিয়ে আবার তিনি তার কাজে ব্যস্ত হলেন। মিসেস হল দেখলেন আগন্তুকের চোখে চশমা নেই, এবং তার মনে হলো না যে আগন্তুকের চোখ বলে কোনো বস্তু আছে। এতক্ষণে অতিথি চশমাটা চোখে দিলেন, তাকালেন মিসেস হলের মুখের দিকে। মিসেস হল মেঝে ছড়ানো খড়কুটোগুলোর জন্যে আপত্তি জানাতে যাচ্ছিলেন, কিন্তু তাকে বাধা দিয়ে আগন্তুক অত্যন্ত ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, কখনো এইভাবে দরজায় সাড়া না দিয়ে ঘরে ঢুকবেন না। এই আমি অত্যন্ত অপছন্দ করি। কিন্তু সাড়া তো দিয়েছিলাম স্যার, হয়তো আপনি শুনতে পাননি। কাজের সময় কোনো রকম বাধা আমি বরদাস্ত করি না, তাই বলছি। আজ্ঞে তা বেশ, সেক্ষেত্রে তো কাজের সময় দরজায় ছিটকিনি দিতে পারেন। কথাটা ভালোই বলেছেন। আজ্ঞে বলছিলাম কি, মানে এই খড়গুলোর কথা বলছিলাম স্যার, যদি কিছু মনে না করেন তো বলি। না, খড়ের জন্যে যদি কোনো অসুবিধে হয় তো তার জন্য বিল করবেন। বদমেজাজি অতিথিকে বোতলের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এভাবে কথা কইতে শুনে মিসেস হলের বেশ ভয় হলো, কিন্তু মুহূর্ত মধ্যে নিজেকে সামলে নিয়ে বললেন, তাহলে কত বিল? 1 শিলিং। কেমন, 1 শিলিংই যথেষ্ট নয় কি? আজ্ঞে আচ্ছা, তাতেই যদি খুশি হন তো। টেবিল ক্লথ বিছোতে বিছোতে মিসেস হল বললেন। সারাটা বিকেল আগন্তুক দরজা বন্ধ করে কাজ করেছেন, সম্পূর্ণ নিঃশব্দে। কেবল একবার মাত্র অনেকগুলো বোতলের ঝনঝন শব্দ আর কোনো কাঁচের জিনিস পড়ে ভেঙে যাওয়া শব্দ উঠেছিল, আর তারপর শোনা গিয়েছিল ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করার আওয়াজ। হয়তো কোনো দুর্ঘটনা ঘটে থাকবে, এই ভেবে মিসেস হল দরজায় কান লাগিয়ে শুনতে লাগলেন। হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। মিসেস হলের কানে এলো আগন্তুকের প্রায় উন্মত্তের মতো চিৎকার। 3 লক্ষ, 4 লক্ষ, অসংখ্য মানুষের ভিড়, কত ঠকে গেলাম, সারা জীবনটাই লেগে যাবে হয়তো। ধৈর্য, হ্যাঁ ধৈর্যই বটে, মিথ্যাবাদী আহাত্মক। এমন সময় কাউন্টার থেকে জুতোর শব্দ এলো। মিসেস হলকে বাধ্য হয়েই নেমে যেতে হলো। ফিরে এলেন কিছুক্ষণ পরে, কিন্তু ততক্ষণে আগন্তুকের আক্রোশ শান্ত হয়ে গেছে। ঘর থেকে শব্দ যা আসে তা কেবল চেয়ারের নাড়াচাড়ার আর বোতলের অস্পষ্ট টুংটাং। চা নিয়ে এসে মিসেস হল দেখলেন ঘরের এক কোণে কিছু ভাঙা কাঁচ পড়ে আছে। সেদিকে দৃষ্টি আকর্ষণ করায় তিনি বললেন, বিল করবেন? দয়া করে এসব তুচ্ছ ব্যাপার নিয়ে বিরক্ত করবেন না। আমার যে কোনো ব্যাপারে যদি কোনো অনিষ্ট হয় তো বিল করবেন। এই বলে তিনি আবার তার লেখায় মন দিলেন। আইপিং হ্যাঙ্গার নামে ক্ষুদ্র সরাইখানায় ফরেনসাইড আর হেনফ্রির মধ্যে কথা হচ্ছিল। গলায় রহস্যের আমেজ এনে ফরেনসাইড বলল, একটা কথা তোমায় বলতে চাই। বলো, কি বলবে? ওই যে লোকটা যাকে আমার কুকুর কামড়ে দিয়েছিল, কি যেন, ও একটা কালা আদমি। অন্তত ওর পা যে কালো তাতে সন্দেহ মাত্র নেই। না হলে ওর প্যান্টের ছেঁড়া দিয়ে কোথায় পায়ের গোলাপি রং দেখব তা নয়, কালো, একেবারে কালো, আমার হ্যাটের মতো কালো। হেনরি বলল, সে কি হে, তাহলে তো ব্যাপারটা মোটেই সুবিধের নয়। কিন্তু ওর নাকটা দেখেছই তো, ওটা রীতিমতো গোলাপি। হ্যাঁ, তাও যে লক্ষ্য করিনি তা নয়, সব দেখে শুনে আমার এই ধারণা হয়েছে যে ওর শরীরের কোনো কোনো অংশ কালো আর কোনো কোনো অংশ গোলাপি, আর তা গোপন রাখবার জন্যই অমন ঢাকা দিয়ে রাখে, মানে কতকটা দো আঁশলার মতো আর কি। এহেন ব্যাপার ঘোড়াদের মধ্যে প্রায়ই দেখা যায়।